ধরুন একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে আর ছাত্রছাত্রীরা হঠাৎ দাবি করে বসলো যে তারা গার্ড দেয়া শিক্ষকদের একদমই বিশ্বাস করে না, তাই তাদের পাল্টাতে হবে। শুনতে বেশ অদ্ভুত লাগছে, তাই না? হ্যাঁ, মানে বেশ অবাক করার মতোই একটা ব্যাপার। একদম। কিন্তু ঠিক এইরকমই একটা ঘটনা ঘটেছিল আমাদের এই গণতান্ত্রিক কাঠামোতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো। মানে ভোট গণনার দায়িত্বে ঠিক কারা থাকবেন, সেই নিয়ে নির্বাচন কমিশন আর তৃণমূল কংগ্রেসের মধ্যে যে আইনি লড়াইটা হয়েছিল তার মূল নির্যাসটুকু বের করে আনাই আজকে লক্ষ্য। তো চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। নিশ্চয়ই। এই পুরো বিতর্কের সূত্রপাতটা বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। মানে ওই 13ই এপ্রিলের একটা নির্দেশিকাকে কেন্দ্র করেই সবকিছু শুরু। আচ্ছা, কি ছিল ওই নির্দেশিকায়? নির্বাচন কমিশন সেদিন জানায় যে ভোট গণনা কেন্দ্রে মূলত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যবহার করা হবে। আর এই ঘোষণার পরেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তীব্র বিরোধিতা করে। তারা সোজা সুপ্রিম কোর্টে চলে যায়। মানে তাদের আপত্তির মূল জায়গাটা কি ছিল? তাদের প্রশ্ন ছিল খুব স্পষ্ট, রাজ্য সরকারি কর্মীদের কেন এই গণনার প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে। আচ্ছা, মানে রাজ্য প্রশাসনের দিক থেকে দেখলে এটা তো সরাসরি একটা অনাস্থা প্রকাশ করার মতো ব্যাপার। বিষয়টা অনেকটা ওই ধরুন কোনো কোম্পানির নিজস্ব হিসাবরক্ষকদের ওপর ভরসা না করে হঠাৎ করে বাইরের অডিটর নিয়ে আসার মতো। একদম ঠিক বলেছেন। যারা রোজ হিসেব রাখছেন তাদের সরিয়ে দিয়ে বাইরে থেকে লোক আনা হচ্ছে। কিন্তু যদি বাইরে থেকে লোক আনতেই হয় তাহলে নির্বাচন কমিশনের হাতে নিশ্চয়ই খুব জোরালো কোনো যুক্তি ছিল। হ্যাঁ, কমিশনের যুক্তিটা ছিল সম্পূর্ণ কাঠামোগত। তারা আদালতে জানায় যে ভোট গণনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসলে থাকে রিটার্নিং অফিসারের হাতে। আর সবচেয়ে বড় কথা হলো প্রত্যেক প্রার্থী নিজস্ব কাউন্টিং এজেন্ট সেখানে সশরীরে উপস্থিত থাকেন। আচ্ছা, তাই কারচুপির কোনো আশঙ্কা একেবারেই ভিত্তিহীন। একটু থামাবো এখানে। এই যে বললেন রিটার্নিং অফিসার আর কাউন্টিং এজেন্ট, একদম গ্রাউন্ড লেভেলে এদের কাজটা ঠিক কি? মানে বিষয়টা আরেকটু পরিষ্কার করলে ভালো হয়। হ্যাঁ, ধরুন রিটার্নিং অফিসারকে আপনি একটা গোটা নির্বাচনী কেন্দ্রের আম্পায়ার ভাবতে পারেন, যার সিদ্ধান্তই শেষ কথা। আর কাউন্টিং এজেন্টরা হলেন প্রার্থীদের নিজেদের পাঠানো পাহারাদার বা ওয়াচডগ। বুঝতে পারছি। তারা একদম টেবিলের সামনে দাঁড়িয়ে প্রতিটি ভোট গোনা নিজেদের চোখে পর্যবেক্ষণ করেন। তাহলে তো এখানে আবার একটা বেশ বড়সড় খটকা লাগছে। মানে যখন সব প্রার্থীর নিজস্ব পাহারাদার সেখানে করা নজরদারি করার জন্য থাকছেনই, তখন যিনি গণনা করছেন তিনি কেন্দ্রীয় সরকারের কর্মী নাকি রাজ্য সরকারের কর্মী, তার উপর কি আদেও কোনো কিছু নির্ভর করে? এই ট্যাগটা নিয়ে এত টানাটানির কি আছে? আপনার এই খটকাটা খুব স্বাভাবিক। আর ঠিক এই ব্যবহারিক এবং মনস্তাত্ত্বিক দিকটাই সুপ্রিম কোর্ট খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। দুই পক্ষের সওয়াল জবাব শুনে আদালত জানায় যে কেন্দ্র এবং রাজ্যের কর্মীদের আলাদা করে দেখার কোনো আইনি সুযোগই নেই। আলাদা করে দেখার সুযোগ নেই বলতে মানে তারা তো আলাদা সরকারের অধীনেই কাজ করেন। হ্যাঁ করেন, কিন্তু নির্বাচনের সময় নিয়মটা একটু অন্যরকম হয়ে যায়। যখনই কোনো সরকারি কর্মী ভোটের ডিউটিতে আসেন তখন সাময়িকভাবে তারা নির্বাচন কমিশনের অধীনে চলে যান। ও আচ্ছা। আইনিভাবে তখন তাদের গা থেকে এই রাজ্য বা কেন্দ্রীয় ট্যাগটা একেবারে মুছে যায়। তারা সকলেই তখন বৃহত্তর অর্থে নিছকই সরকারি আধিকারিক। তার মানে আদালত এই কেন্দ্র বনাম রাজ্য বিভাজনটাকে পুরোপুরি নাকচ করে দিল। ঠিক তাই। আদালত বুঝিয়ে দেয় যে প্রশাসনিক পরিচয়ে তারা একেবারেই অভিন্ন। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে যখন ভোটের ডিউটি চলছে তখন সবাই নির্বাচন কমিশনের জার্সি পরেই মাঠে নামছেন। নিয়মিত বেতন যিনিই দিন না কেন তখন পরিচয় একটাই। একদম। আর ফলে চূড়ান্ত সিদ্ধান্তে এটাই দাঁড়ালো যে আগামী 4 মে পশ্চিমবঙ্গের 294টি আসনের ভোট গণনা কেন্দ্রীয় সরকারি কর্মীদের নজরদারিতেই হবে, যেমনটা কমিশন চেয়েছিল আর কি। কিন্তু সুপ্রিম কোর্ট ওই আমরা বনাম ওরার বিতর্কটায় আইনিভাবে জল ঢেলে দিল। হ্যাঁ, আর এটাই এই রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এটি নিছকই একটা নির্দেশিকা বা নির্বাচনের জয় পরাজয়ের বিষয় নয়। আমাদের পুরো প্রশাসনিক কাঠামোর নিরপেক্ষতা নিয়ে মানুষের ধারণাটা যে কতটা সংবেদনশীল, এই ঘটনা কিন্তু সেটাই প্রমাণ করে। কথাগুলো মেলালে কিন্তু একটা বেশ অস্বস্তিকর জায়গা তৈরি হয়। একটু ভেবে দেখলে আমাদের পুরো গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট কিভাবে গোনা হচ্ছে, রটছে, কে গুনছে, এই বিষয়টা নিয়ে যদি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত ছুটতে হয়
তবে কি আমাদের নির্বাচনী কাঠামোর মূল ভিত্তির প্রতি বিশ্বাসের অভাব ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে? এটা সত্যি ভাবার মতো বিষয়। একদম। এটা এমন একটা প্রশ্ন যা আমাদের ভাবতে বাধ্য করে যে গণতন্ত্র কি শুধু নিয়মের উপর দাঁড়িয়ে আছে নাকি স্রেফ একে অপরের প্রতি অন্ধ বিশ্বাসের উপর। এই প্রশ্নটা রইল আজকের আলোচনার শেষে।